এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে। ইন্টারিম গভর্নমেন্ট ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলতে সহযোগিতা করে তুলছে। কথা ছিল দেশ সংস্কার হবে, আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন। জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের সব থেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি। ফেরাউন্না নমরুদ কি যেন বলা হয় না, যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ কইরা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, সে এখন ওইখান দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আর একদিকে চার্চের মধ্যে এসে ককটেল ফাটায় তাদের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। আমাদের এরকম একটা সময়ে এরকম একটা টপিক নিয়ে আমাদের সংবাদ সম্মেলন করার কথা ছিল না। আমাদের কথা ছিল আমরা দেশকে কিভাবে পুনর্গঠন করব, সেই ব্যাপারে আমরা আলাপ করব, সেই ব্যাপারে কাজ করব, এবং পুনর্গঠন কতটুকু হইলো না হইলো সেটা নিয়ে আমরা আলাপ করব। কিন্তু আমাদেরকে এখনো আলাপ করতে হইতেছে বিচার নিয়ে, এখন আলাপ করতে হইতেছে এই খুনি গণহত্যাকারী জঙ্গি সশস্ত্র সংগঠনগুলো নিয়ে। এই ইন্টারিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র জনতার ম্যান্ডেটের উপর ভিত্তি করে 1400 প্রায় 2 সহস্রাধিক শহীদের রক্তের উপরে এবং প্রায় 1.5 লক্ষ আহত পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল। এই কারণেই তারা দায়িত্ব পাওয়ার পরে কী করবে, গণহত্যার বিচার করবে। এই সশস্ত্র জঙ্গি লীগ সহ যারা তাদের সহযোগী কোলাবোরেটর রয়েছে তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে তারা বিপ্লবের ভাষা হারিয়ে, বিপ্লব থেকে চ্যুত হয়ে তারা সম্পূর্ণভাবে সুশীল আচরণের মাধ্যমে কার্যত তারা ফেসিবাদী লীগকেই সুবিধাভোগী করে তুলতে সহযোগিতা করে তুলছে। তাদের দরকার ছিল 5 আগস্টের পরে দায়িত্ব পাওয়ার পর প্রথমেই পুলিশ লীগের বিচার করা, র্যাবের বিচার করা, সেনাবাহিনীর যে সকল অফিসাররা আছে তাদের বিচার করা। কিন্তু তারা একজনেরও বিচার করে নাই, কারো বিচার করে নাই, বরং তাদেরকে অনেককে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছিল, এরপরে আমরা দেখতে পাই হাসান মাহমুদ বিদেশ থেকে ভিডিও বার্তা দেয়। আমরা দেখছিলাম যে এয়ারপোর্ট থেকে উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ এবং সৈকতকে একসাথে গ্রেপ্তার করা হয়েছে। সৈকত এখন জেলে, আর রিয়াজ এখন লন্ডন থেকে এই জঙ্গিবাদী কার্যক্রমে উস্কানি দিচ্ছে। এরা কীভাবে পালাইলো, কার ছত্রছায়ায় পালাইলো? এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট ইউনিস গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে। এখন পর্যন্ত 1.5 বছর অতিবাহিত হয়ে গিয়েছে অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত আমাদের আহত শহীদ এবং পঙ্গুত্ব বরণকারী ফ্যামিলিরা ঘাটে ঘাটে পথে পথে কান্নাকাটি করে। তাদের চিকিৎসাটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারে নাই। ন্যূনতম কর্মসংস্থানের যে ব্যবস্থা করা দরকার ছিল সেই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা হচ্ছে ঘন ঘন বিদেশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে এবং আরাম আয়েশের জিন্দগি, মানে একটা মজা নেওয়ার একটা, মানে দায়িত্ব পাওয়ার মধ্যে একটা মজা নেওয়ার যে একটা মানসিকতা, সেটা আমরা তাদের মধ্যে দেখতে পাইতেছি, যে দায়িত্ব পাওয়ার মধ্যে বিলাসবহুল জীবনযাপন করা। কথা ছিল দেশ সংস্কার হবে, আমরা দেখলাম যে নজরুল ইসলাম থেকে সংস্কার হয়ে আসিফ নজরুল হইলেন। এছাড়া আমরা আর কোনো সংস্কারের দৃশ্যমান দেখতে পারি নাই। বিএনপি 2023 সালে তারা অসহযোগ আন্দোলনের ঘোষণা দিছিল। সেই অসহযোগ আন্দোলনে তাদের নেতাকর্মীরা যেমন নামে নাই, পাশাপাশি দেশবাসীও নামে নাই, কিন্তু সেই অসহযোগ আন্দোলন তারা প্রত্যাহার করে না। অসহযোগ আন্দোলন চলতেছিল, এমনকি 5 আগস্টের পরেও তারা অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কোনো ঘোষণা দেয় নাই। তাদের অসহযোগ ইন্টারিমের মধ্যেও তাদের এই অসহযোগ আন্দোলন তারা চালাইছে। জুলাই সনদের মাধ্যমে একটা সংস্কারের একটা ন্যূনতম যতটুকু সংস্কার করা দরকার ছিল তার সিটা ভাড়া কিচ্ছু করে নাই। তারপরও যে ন্যূনতম সংস্কারটুকু হয়েছে, সেই সংস্কারে বাস্তবায়নে সবথেকে বড় অসহযোগিতা করতেছে বিএনপি। মানে তাদের সেই অসহযোগ আন্দোলন এই জুলাই সনদ বাস্তবায়নে তারা বাস্তবায়িত করতেছে তাদের সেই আন্দোলন। জুলাই সনদকে ব্যর্থ করে দেওয়ার কোনো ধরনের অপতৎপরতা ছাত্র জনতা মেনে নেবে না। জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়িত হইতে হবে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে, এবং জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হইতে হবে। এই খুনি লীগ, নিষিদ্ধ লীগ, এই সশস্ত্র জঙ্গি লীগ, এরা 5 আগস্টের পর থেকে দিল্লিকে তাদের রাজধানী বানায়া, ক্যান্টনমেন্ট বানায়, সেখান থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য নানা রকমের পায়তারা তারা চালাইছে 5 আগস্টের পর থেকে। কখনো তারা এখানে সংখ্যালঘুদেরকে তাদের হাতিয়ার বানাইছে, কখনো বিভিন্ন চাকরিজীবীদেরকে হাতিয়ার বানাইছে, কখনো আনসারকে হাতিয়ার বানাইছে। এই ধরনের বিভিন্ন গোষ্ঠীকে হাতিয়ার বানায় তাদের মাধ্যমে স্যাবোটেজ ঘটানোর চেষ্টা করছে। এখন তাদের সব ইভেন্ট যখন ব্যর্থ হয়ে গেছে, তখন তারা এখন গর্ত থেকে বের হয়ে, এবং এই কয়দিন যখন ইন্টারিম যখন দেখছে ইন্টারিম কোনো বিচার করতেছে না, ইন্টারিমের হাতে কোনো বিচার হবে না, ইন্টারিম তাদেরকে উল্টারা জামিন দিয়ে দিতেছে, টাকা দিলেই ছেড়ে দিচ্ছে, তখন তারা সাহস পেয়ে গেছে। এখন তারা গর্ত থেকে বের হয়ে স্বপ্রণোদিত হয়ে তারা এখন নিজেদের ব্যানারে তারা এখন
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিছে। ফেরাউন না নমরুদ কি যেন বলা হয় না, যে হচ্ছে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ কইরা লন্ডনের নাগরিকত্ব গ্রহণ করছে, সে এখন ওইখানে দেশে বসে ভিডিও বার্তা দেয় বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আর এইদিকে চার্চের মধ্যে এসে ককটেল ফাটায় তাদের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসীরা। আর এদেরকে ফেসিলিটেট করতেছে কারা, এদেরকে সহযোগিতা করতেছে কারা? ওই যে শুরুতে বলছিলাম পুলিশ লীগের কারো বিচার হয় নাই, এবং পুলিশ লীগ, র্যাব লীগ, এদের মধ্যে তাদের যে দলীয় যে অফিসাররা আছে তারা তাদেরকে সুবিধা করে দিচ্ছে। তাহলে এখন এরা বছরের পর বছর ধরে, মানে একদম 1.5 বছর ধরে টানা ফেসবুকে পোস্ট দিতেছে, গুপ্তস্বরে মিছিল করতেছে, স্লোগান দিতেছে, বিভিন্ন জায়গায় ব্যানার টানার মতো দুঃসাহস দেখাইতেছে। তাহলে পুলিশ তাদেরকে ধরতেছে না কেন? পুলিশ তো তারা ধরতে চায় না, বরঞ্চ পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। কিছু কিছু উপদেষ্টা, আমি কারো নাম বলতে চাই না, আমরা প্রয়োজনের সামনে নামও বলবো, আমাদের কাছে তথ্য আছে, তারা সন্ত্রাসী এই লীগদেরকে পুনর্বাসিত করার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করতেছে। জানেন আসিফ নজরুল সাহেব তো ঘোষণা দিয়েই বলছেন যে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করাকে পছন্দ করেন না, এরকম অনেক উপদেষ্টা তো ঘোষণাই দিয়েছেন। তারা যদি এখনও সাবধান না হন তাহলে আমরা তাদের ব্যাপারে প্রকাশ্য অবস্থান নিতে বাধ্য হব। আজকে যখন এই পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এবং সরকারের বিভিন্ন প্রশাসনের অভ্যন্তরীণ অফিসাররা যখন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, তখন তারা সাহস পেয়ে এখন বিভিন্ন জায়গায় তারা ককটেল ফুটানোর মতো সাহস দেখাচ্ছে, ঝটিকা মিছিল করার মতো সাহস দেখাচ্ছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকটা বাসে তারা আগুন দিছে। তো আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে আহ্বান জানাই যে কাল বিলম্ব না করে সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা এবং কি উপদেষ্টাদের মধ্যে ঘাপটি মেরে থাকা যে সকল অফিসার এবং উপদেষ্টা আছে যারা এই খুনি লীগকে পুনর্বাসনে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককে কাল বিলম্ব না করে বিচারের মুখোমুখি করতে হবে এবং তাদেরকে কাল বিলম্ব না করে জেলে ঢুকাইতে হবে। তাদের একটাই ঠিকানা, তাদের মুক্ত বাতাসে কোনো ঠিকানা হইতে পারে না, তাদের ঠিকানা হবে জেল। আর দ্বিতীয়ত, এই খুনি সন্ত্রাসী লীগ প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। যারা যারা ভিডিও বার্তা দিতেছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জায়গায় বাড়ি গ্রাম থেকে লুকায় লুকায় ভিডিও বার্তা দিতেছে, তাদের প্রত্যেককে ট্রেস করে গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো যে এরা যেভাবে গণহত্যা চালাইছে, এদের আর কোনো রাজনৈতিক তো বটে কোনো অধিকার থাকার কোনো রাইটস তাদের নাই। আমাদের যে জুলাইয়ের যে হাতিয়ার ছিল, বাঁশের লাঠি এবং পাইপ, সেইগুলো নিয়ে টহল বসাবেন এবং যেখানে লিক পাবেন তাদের প্রত্যেককে ধরে ধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদের জুলাই ঐক্যের আগামী 3 দিনব্যাপী যে কর্মসূচি আছে, সেই কর্মসূচিটা আমরা ঘোষণা করছি। খুনি হাসিনার ফাঁসি ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী 12ই নভেম্বর, মানে আগামীকাল, আমাদের 4টা বিভাগীয় শহরে আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রথমত ঢাকায়, দ্বিতীয়ত চট্টগ্রামে, তৃতীয়ত বরিশাল এবং চতুর্থত সিলেট। এই 4টা বিভাগীয় শহরে জুলাই ঐক্যের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরাও সমন্বয় করে আওয়ামী লীগের নৈরাজ্য ও প্রশাসনের বিতর্কিত ভূমিকার প্রতিবাদে 13 নভেম্বর দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে, যেসব স্থানগুলোতে তারা বের হইতে পারে এরকম বলে আশঙ্কা আছে, সে সকল গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সবাই অবস্থান গ্রহণ করবে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান গ্রহণ করবে। কারণ এদের প্রত্যেকের হাতে, আপনারা জানেন যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো প্রত্যেকের হাতে আছে, এখনও গ্রেনেডগুলো এখনও তাদের কাছে আছে। তারা ককটেল ফাটায়, গ্রেনেড ফাটায়, এগুলো পায় কই তারা গত 15-16 বছর ধরে যেগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে মজুত করছে সেগুলো আছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় যেই অস্ত্রাগারগুলো লুট করছে সেই অস্ত্রগুলো এখনও তাদের হাতে আছে। তো সুতরাং তাদের হাতে যদি অস্ত্র থাকে, আমরা একবারে বিনা প্রস্তুতিতে বসলে হবে না, আমাদের প্রত্যেককে পূর্ণ প্রস্তুতি নিয়ে অবস্থান নিতে হবে। আমাদের এই 2টো কর্মসূচি এবং পাশাপাশি আমরা আরেকটা বিষয়ে আহ্বান জানাচ্ছি গভর্নমেন্টের প্রতি। আমরা দেখেছি এবং সংবাদ মারফতে আমরা জেনেছি যে পঞ্চগড়, কুড়িগ্রাম সহ প্রায় 3টে জায়গায় বাংলাদেশের সীমান্তের খুব কাছাকাছি স্থানে তারা সেনা ক্যান্টনমেন্ট, সেনা ঘাঁটি এবং স্টেশন তৈরির উদ্যোগ নিয়েছে এবং কোনো জায়গায় আন্তর্জাতিক যে মানে নীতি, সেই নিয়ম নীতি লঙ্ঘন করে 1 কিলোমিটারের মধ্যে সেনা ঘাঁটি ও সেনা স্টেশন তৈরি করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাবো, ওই নত জানে পররাষ্ট্র নীতির দিন বহুত আগে শেষ হয়ে গেছে, ওই দিন শেষ হয়ে গেছে। কেউ ধমকাবে চমকাবে, তাদেরকে আগেই পিছনে রাস্তা দেখাই দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রীকে, পররাষ্ট্র উপদেষ্টাকে, পররাষ্ট্র দপ্তরকে কথা বলতে হবে ভারতের চোখে চোখ রেখে জবাব দিতে হবে তারা কোন সাহসে এই ধরনের বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি, এই ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করলো। এই বিষয়ে বাংলাদেশ সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, পাশাপাশি ভারতকে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর সর্বশেষ হচ্ছে
বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা করার ক্ষেত্রে, ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করার ক্ষেত্রে, শক্তিশালী করার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে এবং এই সকল স্থানগুলোতে বাংলাদেশের সীমান্তবর্তী স্থানে বাংলাদেশকেও তাদের সেনা ঘাঁটি এবং সেনা ক্যাম্পগুলো আরও শক্তিশালী করতে হবে।